পশ্চিমবঙ্গের বুকে ২০১১-য় মমতাকে ক্ষমতায় আনার পেছনে আরএসএস বিজেপির ভূমিকা ছিল, এটা ওর নিজেরাই স্বীকার করে। মনে রাখবেন, এই মন্দিরের যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় তখন শুভেন্দুবাবু ছিলেন। এখন মন্দির করলে যদি কর্মসংস্থান হতো তাহলে পৃথিবীতে মানুষ অত কষ্ট করে অন্য কিছু করতো না, শুধু মন্দিরই করতো। ২০১১ সালের পর থেকে পশ্চিমবঙ্গের গোটা প্রশাসনটাকেই কাজে লাগানো হয়েছে বামপন্থীদের দমন করার জন্য আর দুর্নীতি করার জন্য। এগুলো হচ্ছে লোক দেখানো। বন্ধ করে দিয়েছে তো আবার দেখেন ২-৩ মাস পরে এদের থেকে টাকা নিয়ে সব চালু হয়ে যাবে। নমস্কার, আমি দেবাশিস আর আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর এই মুহূর্তে রাজ্যে যেভাবে একের পর এক সাম্প্রদায়িকতা থেকে শুরু করে যেভাবে দীঘায় দিলীপ ঘোষ গেলেন, সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তাল। আমরা সরাসরি বিকাশবাবুর কাছে চলে যাবো এবং জেনে নেবো এই মুহূর্তের যে পরিস্থিতি। স্যার, প্রথমেই যে জিনিসটা জানতে চাইবো যে দীঘাতে যে জগন্নাথ মন্দির উদ্বোধন হলো, সেখানে দিলীপ ঘোষকে দেখা গেল, কিভাবে দেখছেন আপনি? এতে বিস্মিত হওয়ার কি আছে? এতে বিতর্কের কি আছে? যারা বিতর্ক করছেন তারা অধিকাংশই এই আশঙ্কায় বিতর্ক করছেন যে বিরোধী পরিষদটা ক্রমশ উন্মুক্ত হয়ে যাচ্ছে এবং আমাদের যে বক্তব্য যে বিজেপি এবং তৃণমূল তারা মুদ্রার এপিঠ ওপিঠ, এটা মানুষের সামনে প্রকাশ্যে সত্য হিসেবে প্রতিফলিত হচ্ছে। সেই জন্যেই বিজেপির ভেতরে কিছু লোক তারা অকারণে খানিকটা উষ্মা প্রকাশ করছেন, এছাড়া কিছু না। এটা আরএসএস এর পরিকল্পনা। পশ্চিমবঙ্গের বুকে ২০১১-য় মমতাকে ক্ষমতা আনার পেছনে আরএসএস বিজেপির ভূমিকা ছিল, এটা ওর নিজেরাই স্বীকার করেন। এবং তাদের একমাত্র অভিষ্ট লক্ষ্য হচ্ছে যে কমিউনিস্টদের ঠেকাও, এটা তো আর কিছু না। সেই প্রকল্পে তাদের অন্যতম কর্মসূচি ছিল যে মানুষকে ক্রমশ ধর্মভিত্তিক বিভাজনের মধ্যে জড়িয়ে ফেলো। রাজনীতি মানে তোমার জীবন জীবিকা স্বাস্থ্য শিক্ষা এইসব নয়। রাজনীতি মানে হচ্ছে তোমার কতটা ধর্ম আনুগত্য, তুমি নির্দিষ্ট ধর্মে তুমি খেতে পাচ্ছ না, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। এই যে দর্শনটা দক্ষিণপন্থী রাজনীতিকরা সর্বত্র চালু করার চেষ্টা করেন, ভারতবর্ষকে যে আরএসএস করে আসছে ধারাবাহিকভাবে, সেই কর্মসূচি মমতা রূপায়ণ করেছেন। এবং দিলীপবাবু, তিনি একজন আরএসএস এর ঘনিষ্ঠ কর্মী, তিনি সেখানে গেছেন, ঠিক কাজই করেছেন তার দৃষ্টিকোণ থেকে। মনে রাখবেন, এই মন্দিরের যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় তখন শুভেন্দুবাবু ছিলেন, তখন তিনি তৃণমূলে ছিলেন, আজকে তিনি বিজেপি। আগামী দিনে তিনি আবার তৃণমূল হবেন না, কে গ্যারেন্টি দেবে? কিংবা এই গোটা তৃণমূলটাই যে বিজেপি দল হয়ে যাবে না, তারই বা কি গ্যারেন্টি? আমরা তো দেখেছি ত্রিপুরাতে গোটা তৃণমূল বিজেপি হয়ে গেছে। সেই জন্য এটা নিয়ে যারা অকারণ তর্ক বিতর্ক করছেন তারা তাদের পরিকল্পিত চিত্রনাট্য অনুযায়ী এটা করছেন, যাতে বিরোধী পরিসরের সাধারণ মানুষ তারা মনে করেন এখনো তৃণমূল বিজেপি এরা একে অপরের বিরোধী। কিন্তু এটা সত্য সামনে এসে যাচ্ছে, সত্য তো বেশিক্ষণ আড়ালে থাকে না। সুতরাং আমার মতে ঠিক আছে, এইটা নিয়ে কোনো বিতর্কের কিছু নেই। আরো বামপন্থীদের আন্দোলনের তীব্রতা বাড়াতে হবে। যত আমাদের আন্দোলনের তীব্রতা বাড়বে তত বিজেপি আর তৃণমূল তারা একে অপরের অভিন্ন হৃদয় হিসেবে মানুষের সামনে প্রতিষ্ঠিত হবেন। কিন্তু বিজেপির তরফ থেকে যেখানে বলা হচ্ছে যে আমাদের বেশ কিছু নেতাকে আমন্ত্রণ করা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র দিলীপ ঘোষই কেন গেলেন? এটা পরিকল্পনা, চিত্রনাট্য ঠিক করা আছে, বিতর্ক করতে হবে তো। আজকে যদি ওরাও সবাই ওখানে যেতেন, ওদের উপর নির্দেশ ছিল তোমরা সবাই যাবে না, কারণ বিতর্কটা রাখতে হবে, তাহলে মানুষ, সাধারণ মানুষ বুঝে যাবেন, এছাড়া আর কিছু না। এই যে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে যে তরজা চলছে, যেভাবে রাজ্য রাজনীতি উত্তাল হচ্ছে, সেই জগন্নাথ মন্দিরকেই কেন্দ্র করে কেন বারবার তৃণমূল জগন্নাথ মন্দির করতে যাচ্ছে? আবার দেখা যাচ্ছে যে আনন্দপুর একটা জগন্নাথ মন্দির তৈরির কথা বলছেন সুশান্ত ঘোষ, সেখানকার কাউন্সিলর, কি বলবেন? না, এটা তো আবার এরা সকলেই কিন্তু আরএসএস এর শিক্ষিত, লালিত পালিত এবং প্রাণিত। এবং তারা এখন, যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে বিজেপি সর্বভারতীয় নেতৃত্বের উদ্যোগে, সরাসরি পশ্চিমবঙ্গের দাঁত ফোটাতে পারছিলেন না, এটা শিখণ্ডী দরকার। তাই মমতাকে ধরে নিয়েছেন, জগন্নাথ ধরে নিয়েছেন। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের বহু মানুষ তারা সাধারণত শাক্ত এবং বৈষ্ণবের একটা সম্মিলিত কালচারের মধ্যে বড় হয়েছেন, আর সবাই বেড়াতে পুরীতে যান জগন্নাথ দেখতে, তাই মনে করেছেন যে জগন্নাথের মন্দির করলে পরে মানুষজন এখানেই থাকবেন। এটা ধারণা হয়েছে ওদের, কারা বুঝিয়েছেন জানি না, যে তাহলে পর্যটকরা এখানেই থাকবে, পুরীতে যাবে না। এইসব
অবাস্তব অবৈজ্ঞানিক মধ্যযুগীয় কুসংস্কার থেকে মন্দির প্রতিষ্ঠা হয়। এই যে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তার জন্য প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, যেখানে দাঁড়িয়ে রাজ্যের শিল্পের সেইভাবে কোনো খোঁজ নেই। সেখানে কি শিল্প, আপনারা কিন্তু একই কথা কি প্রতিধ্বনি শুনছেন না? যখন রাম মন্দির প্রতিষ্ঠা তখন এই কথাই বলা হয়েছিল যে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। এখন মন্দির করলেই যদি কর্মসংস্থান হতো তাহলে পৃথিবীতে মানুষ অত কষ্ট করে অন্য কিছু করতো না, শুধু মন্দিরই করতো। এক সময় ক্ষমতায় এসে মোদী শুরু করলেন কি, সর্দার বল্লভভাই প্যাটেলের বুঝি 300 কত ফিট উঁচু স্ট্যাচু করলে প্রচুর পর্যটক যাবেন। এরা মানুষকে এত বোকা ভাবেন। আসলে মানুষও, সাধারণ মানুষও নিজেদের এতটাই বোকামর পরিণতি দেখিয়েছেন বিভিন্ন সময়ে, যার ফলে তারা মনে করেন যে মানুষকে সহজেই বোকা বানানো যায়, সেই জন্য তারা উল্লসিত হচ্ছেন। কিন্তু তারা ভয় পেয়ে যান তখন যখন মানুষ ধীরে ধীরে সংগঠিত হন। সেই জন্য ওদের আক্রমণটা কমিউনিস্টদের বিরুদ্ধে। এই কিছুদিন আগেই দেখা গেল যে বড় বাজারে যে মেছুয়া বাজার, যেখানে ফলপট্টি, সেখানে এক হোটেলে দাউ দাউ করে আগুন লাগে এবং প্রচুর মানুষের প্রাণ যায়। আবারও গতকালই ঘটলো সেক্টর 5-এ, সল্টলেক সেক্টর 5-এ। কোথাও গিয়ে কি মনে হচ্ছে বারবার এই যে ঘটনার পিছনে কিছু একটা ব্যাপার রয়েছে? না না না, প্রশাসন বলে তো কিছু নেই। আপনার মহা মুশকিল। 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গের গোটা প্রশাসনটাকেই কাজে লাগানো হয়েছে বামপন্থীদের দমন করার জন্য আর দুর্নীতি করার জন্য। সুতরাং যখন একটা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যারা, তারা বুঝে যান যে এই সরকারের নির্দিষ্ট নীতি হচ্ছে দুর্নীতি করা, তখন তারা সবকিছুই কিন্তু ওই দুর্নীতিমূলক প্রক্রিয়ায় থাকেন। যেমন ঠিক ঠিক নজরদারি, ঠিক ঠিক ব্যবস্থা, কড়া ব্যবস্থা নেয় তো তারা করতে চান না। কেন? কড়া ব্যবস্থা নিলে পরে তো আইন কার্যকর করতে হবে, আইন কার্যকর করতে গেলে তো দুর্নীতি করা যাবে না, এই জন্যই এসব হয়। গতকাল মুখ্যমন্ত্রী বিভিন্ন কলকাতা শহরের যে রুফটপ ক্যাফেগুলো রয়েছে সেইগুলো তিনি পুরোপুরি বন্ধের জন্য বলেছেন। কিভাবে দেখছেন? এগুলো হচ্ছে লোক দেখানো। বন্ধ করে দিয়েছে তো আবার দেখবেন 2-3 মাস পরে এদের থেকে টাকা নিয়ে সব চালু হয়ে যাবে। এর এক একটা করে ঘটনা ঘটে, এইরকম কড়া ব্যবস্থার ঢং দেখায় এবং তারপরে তাকে টাকা নিয়ে সবগুলোকে চালু করে দেয়। সুতরাং এটা বুঝতে হবে, আমরি অত বড় অগ্নিকাণ্ড হয়ে গেল, আর্মির আজ পর্যন্ত কিছু বিচার হলো না, কিন্তু আমরি খোলার পেছনে অনেক টাকার ডিল হয়েছিল। সেটা বোধহয় আপনারা একটু অনুসন্ধান করলেই জানতে পারবেন। তো ভালো, সেটা একটা ভালো হাসপাতাল চালু হয়ে গেল, ঠিক আছে। এখন আমরিও তো বিক্রি হয়ে গিয়ে মণিপাল হয়ে গেছে, এবং সুতরাং মমতা আর মোদি কে কখন কি হয়ে যাবেন বোঝা মুশকিল। কুণাল ঘোষ সহ 15 জনকে নোটিশের নির্দেশ দিল আদালত, হাইকোর্ট আদালত অবমাননার ক্ষেত্রে। কি বলবেন? ওরা 2011-র পরে ওরা দেখেছে যে সর্বত্র সমস্ত ক্ষেত্রে ওরা গুন্ডামি করে, দুর্নীতি করে মানুষকে মোহগ্রস্ত করতে পেরেছে, ভয় দেখাতে পেরেছে। একমাত্র আদালত যেখানে আমরা লড়াই করে ওদের সমস্ত অপকর্মের পর্দা ফাঁস করে দিচ্ছিলাম। যতগুলো ওরা ওদের ডিসিশন নিয়েছে, নীতিগত সিদ্ধান্ত, সবটাই আদালতে বাতিল হয়ে গিয়েছে। সেই জন্য ওদের আদালতকে আক্রমণ করাটা একটা লক্ষ্য। সেই আদালতকে আক্রমণ করার লক্ষ্যে ওরা ধারাবাহিকভাবে বিচারপতিদের ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। আমাদের কথা বাদ দিন, আমরা তো চিহ্নিত শত্রু, সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু বিচারপতিদের ওপর ক্রমশ ক্রমশ ওরা আক্রমণ করছেন ধারাবাহিকভাবে। আজকে শেষ পর্যন্ত বিচারপতিরা উপলব্ধি করেছেন এবং তারা সুমোটো কন্টেম্পট জারি করেছেন। এটা একটা ইতিবাচক দিক। শেখ শাহজাহান জেলে থাকলেও তার যে অনুগামীরা সেখানে দাপট দেখিয়ে বেড়াচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টিকে? আমি একই কথার পুনরাবৃত্তি করতে হবে। শেখ শাহজাহান কি অরঙ্গজেব কি গোপাল পাঁঠা এই জাতীয় যাদের কথা বলছেন, তারা তো দাবার বোরে, পেছন থেকে যারা চালাচ্ছেন তারাই চালাচ্ছেন। দুর্নীতি করবেন এবং দুর্নীতিটাকে তারা আইন সিদ্ধ করবার জন্য প্রশাসনকে ব্যবহার করবেন, তাই হচ্ছে। আমরা শুনে নিলাম বিকাশবাবুর কাছ থেকে, তিনি কিন্তু জানালেন যে শুভেন্দু অধিকারী কিংবা দিলীপ ঘোষ, তার পাশাপাশি যে রাজনৈতিক দল এই মুহূর্তে রাজ্যকে শাসন করছেন, তারা কিন্তু পুরোটাই সেটিং এবং গটআপ রয়েছে। তাদের শুধুমাত্র তাদের যে ব্যক্তিগত আক্রমণ শুধুমাত্র কমিউনিস্টদের ওপর, সিপিআইএম এর ওপর, তাদের শুধুমাত্র শত্রু হচ্ছে সিপিএম, এছাড়া কিন্তু আর কেউ নয়। তেমনটাই কিন্তু জানালেন বিকাশ ভট্টাচার্য। ক্যামেরায় বিজয়তা মাইতির সঙ্গে দেবাশিস বস্তুর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা।